সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেহমান। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আজ আমরা আলোচনা করব এবং নির্বাচন কেন্দ্রিক যে আলোচনাগুলি হচ্ছে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করতে চাই। চারজন অতিথি আমাদের মাঝে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এরপর রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমার বাদিকে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সবশেষ রয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনার চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আলোচনা শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। নির্বাচনের কথা বলা হচ্ছিল, প্রথমত একটা মানে ধোঁয়াশা ছিল আসলে নির্বাচন কবে হবে, কীভাবে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বক্তব্য ছিল। ফেব্রুয়ারিতে যখন নির্বাচনের মোটামুটি একটা সিদ্ধান্ত সবাই জানি আমরা, এর মধ্যে গতকালই বলা হচ্ছিল যে ঘোষণায় দেওয়া হলো যে ডিসেম্বরের নির্বাচনের প্রস্তুতি। এটি হঠাৎ করে যে ফেব্রুয়ারি থেকে আবার ডিসেম্বরে নিয়ে আসা, শুরুতে দেখলাম কিছুটা ইগোটিক সমস্যা, সেই সমস্যা কেটে গেল, এখন আবার ডিসেম্বর। আসলে কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই রাতে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, আমার মনে হয় আপনি শেষটা যেটা করলেন ওইটা আমি বলেই আমি প্রথম কথাগুলো বলি যে আসলে কিন্তু ফেব্রুয়ারিটা ডিসেম্বরে আসেনি। যেটা আমি পত্রিকায় পড়লাম এবং গতকাল শুনলাম, তাতে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ বা যাদের সাথে আলোচনা করেছে সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং যদি বুঝে থাকি প্রস্তুতি শেষ হওয়ার পরে নির্বাচন ঘোষিত হবে। তাতে করে যদি আমি অঙ্কের হিসাবে চলে যাই, অন্য আলোচনা বাদ দিয়ে, ডিসেম্বর মানে প্রস্তুতির ডেডলাইন যদি বুঝি 31 ডিসেম্বর, যদি না হয় তাহলে তো অন্য আলোচনা। যদি প্রস্তুতি না হয়, যদি হয়েও যায় 31 আগস্ট, আমি জাস্ট অফহ্যান্ড বলছি, তাহলে তো আপনি তখন নির্বাচন যদি এইটার পরে ঘোষণা করতে যায় তাহলে তো আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না, আরও দেরি হয়ে যাবে। কারণ খুবই স্বাভাবিক, একটা নির্বাচন করতে গেলে, এই যে অন্যরা যারা বিভিন্ন সময় নির্বাচন করেছেন তারা ভালো জানেন এবং এটা তো আমরা তথ্যে জানি, মানে 45 থেকে 60 দিন, তার কম মানে কি বলে এর কম সময়ে কোনো নির্বাচন ঘোষণা করা যায় না। তা আমাদের ফেব্রুয়ারির তো আপনি যদি ফার্স্ট হাফের শেষ দিকে না করেন, তারপরে তো রোজা সবে বরাত অন্য জায়গা হবে, আলটিমেটলি দেরি হয়ে যাবে। সুতরাং আমি ওইটা বলে নিলাম যে ফেব্রুয়ারিতে যে প্রস্তুতির কথা বলা হচ্ছে তাতে করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় কিন্তু বলা যাচ্ছে না। উনি ওই প্রেস কনফারেন্সে বলেছেন যদি এই কাজগুলো হয়ে যায় তাহলে রোজার আগে হতে পারে, না হলে তাদের যে ডেডলাইন এপ্রিলে বলা আছে। সুতরাং ওই ধোঁয়াশাটা কিন্তু কংক্রিট এখনো হয় নাই। কিন্তু আমি সূচনায় একটু খালি বলি, দেখেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং দ্রুততম সময়, যেমন আমরা তো মনে করি যে এই বছরেই হওয়া দরকার। কেন কথাটা বলেছিলাম, তার একটা অন্যতম কারণ যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি আমরা বুঝতাম যে দায়িত্ব তাদের পালন করা দরকার এবং জনমনের শান্তি আনা সহ, আপনি যদি বলেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আরও যা যা আছে, আমি আর ব্যাখ্যায় গেলাম না, এটা একটা স্মুথলি চালাইতে পারছে রাজনৈতিক দল এবং আন্দোলনকারীদেরকে আস্থায় নিয়ে। আমরা দেখছি না সেটা তারা পারছে না, দিন দিন নানা ধরনের সংকট বাড়ছে এবং তাতে করেই এই নির্বাচনী যাত্রায় যদি আমরা না যেতে পারি, একটা নির্বাচিত সরকারের কাছে না যেতে পারি, সংকট আরও বাড়বে। এই জন্যই কিন্তু আমরা নির্বাচনে এই সময়ের কথা বলেছিলাম যে এই ঘোষণার মাধ্যমে সেটা কেটেছে মনে করি না। আর একটা 2 সেকেন্ডে খালি বলি, আমাদের কিন্তু প্রত্যাশা এটাই যে নির্বাচনের কথাটা তারা নির্বাচন কমিশনকে বলবেন যে আপনারা এই সময়ের মধ্যে করেন। নির্বাচন কমিশন তারা বলবে যে আমি করার জন্য সরকারের কাছে এই চাই এবং ওই সময়ের মধ্যে করা সম্ভব। তাহলে কিন্তু যে স্বাধীন নির্বাচন কমিশন এবং সাংবিধানিক বডি হিসেবে তারাই ভালো দায়িত্ব পালন করতে পারতেন বলে আমার মনে হয়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, নির্বাচনটাই সমাধান বোঝা যাচ্ছে রুহিন হোসেন প্রিন্সের কথা, আপনি কি সেটাই মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দকে, স্বাগতম সম্মানিত দর্শক। দেখুন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের চর্চা এবং নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটা অনেক কিছুর সমাধান। যেমন নির্বাচন হলে ইনভেস্টমেন্ট যেমন দেশি এবং বিদেশি ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় আছে, ইনভেস্টমেন্ট শুরু হবে। নির্বাচন হলে আপনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, আপনি দেশের অন্যান্য যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলো বলেন, বা নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রের যাত্রা শুরু করব, সেই গণতন্ত্রের যাত্রায় এই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সমস্ত কিছুই কিন্তু সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অর্থাৎ গণতান্ত্রিক দেশে
নির্বাচনই তো সমাধান। নির্বাচনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক সরকার হবে, সেই সরকার হবে জবাবদিহিমূলক সরকার। কিছু পেলে কিছু দিতে হয়, মানে রাজনৈতিক সরকার থাকলে মানে পাওয়া দেওয়ার বিষয়গুলো কি সহজ হয় নাকি? দেখুন, যখনই আপনি জবাবদিহিমূলক সরকার থাকবে, তখন কিন্তু ওই পাওয়া দেওয়ার বিষয়টা আস্তে 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 চলে যাবে। যখনই অনির্বাচিত সরকার থাকবে, সেই সরকারে তো জবাবদিহিতা নেই। তাদের মধ্যে ওই দেওয়া নেওয়ার, যেমন আওয়ামী লীগের যে 15 বছরের সরকার ছিল, প্রথমে তারা ফ্যাসিবাদ কায়েম করলো, পরে মাফিয়াতন্ত্র কায়েম করলো, তারা যে ব্যাংক লুট করলো, তারা যে মানে লিখিত পরিতভাবে 28 লক্ষ কোটি টাকা পাচার করলো, লিখিতভাবে এটা হয়তো 40 লাখ কোটি টাকাও যেতে পারে, সেই হিসাব তো আমাদের কাছে নেই। তারা যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিল, বিচার বিভাগ ধ্বংস করে দিল, এগুলো পারলো কেন? কারণ তাদের মধ্যে জবাবদিহিতা ছিল না। কারণ জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হয় না, কোনো পার্লামেন্ট নেই যে তাদের কাছে তারা জবাবদিহি করবে। অতএব নির্বাচিত সরকার মানেই গণতন্ত্রের অগ্রযাত্রায় অনেকটা সমাধান, এবং আস্তে আস্তে এই চর্চায় পুরোটাই সমাধান। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাচিত সরকার মানে কি জবাবদিহি করতে বাধ্য বা জবাবদিহি করা যায়, জনগণ জবাবদিহি করতে পারে? না, পুরোপুরি সত্য না, কিন্তু এটার মানে এটা না যে নির্বাচন ছাড়া দেশ চলবে। এটা গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্র কাঠামোতে অ্যাকাউন্টেবল করা জনগণের হয়ে, এটার জন্য হচ্ছে ইনস্টিটিউশন ডেভেলপ করতে হয়। আপনার নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতিতে এরকম দুজন অর্থনীতিবিদ, আপনার একটা বিখ্যাত বই লেগেছে, জেমস এবং টার্কিশ আরেকজন রাইটার, ওয়াই নেশনস ফেইল, যে জাতি কেন ব্যর্থ হয়, এবং বিভিন্ন ক্রাইটেরিয়া তারা বিবেচনা করার চেষ্টা করেছে, যেটাকে এরকম যে মাটির নিচে আপনার খনিজ সম্পদ নাই, সেই জন্য কিছু কিছু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এখন তারা আবার উত্তর খোঁজার চেষ্টা করেছে যে মাটির নিচে খনিজ সম্পদ নাই, এমন অনেক দেশ তো বড় ধনী হয়েছে। ব্যাপারটা কি এরকম যে জিওগ্রাফি ভালো না, ফসল ফলে না, সূর্য নাই, আলো পড়ে না, নদী নাই, পানি নাই, এই জন্য ওখানে চাষবাস হয় না, এই কারণে কি দেশগুলো পিছনে পড়ে যায়? কিন্তু আপনার মরুভূমির দেশ, এমন অনেক দেশও তো উন্নত আছে যেখানে সূর্য নাই, নদী নাই, মানে মানে কোনো ব্যালেন্স নাই আবহাওয়ার মধ্যে। তো এইরকম কনক্লুশনে তারা যেটা এসছে, এরকম এক্সাম্পলগুলো সেট করে, সেটা হচ্ছে একটা জাতি রাইজ করে, ডেভেলপ করে, এবং ফেইল করার জায়গাগুলোতে কেন্দ্রবিন্দু হচ্ছে ইনস্টিটিউশন। আমাদের নির্বাচিত সরকার তো বাংলাদেশে ছিল, তখন কি মানে দেশটা সুজলা সফলা শস্য শ্যামলা ছিল, দেশ সোনার বাংলা হয়ে গেছে? সোনার বাংলা হয়নি। কিন্তু এর মানে কি নির্বাচিত সরকারের বিকল্প আছে? না, তাও নাই। এই জন্য অ্যাকাউন্টেবল গভর্নেন্স তৈরি করবার একটা নিজস্ব চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা হচ্ছে ইনস্টিটিউশনকে ডেভেলপ করবার মধ্য দিয়ে এটা একমাত্র সমাধান। ইউরোপের বহু দেশে আমি ঘুরতে গিয়েছি যেখানে বছরের পর বছর আপনার কোনো নির্বাচিত সরকার নাই, কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, ফেল করছে। ইটালির কথা দেখেন, ইটালিতে 70 সালের পরে কোনো সরকার 2.5 বছর, 3 বছর, 3.5 বছরের বেশি কোনো সরকার টিকে নাই। কোয়ালিশন সরকার হয়, ভেঙে যায়, হয়, ভেঙে যায়। কিন্তু আপনি যদি রোমে যান, মিলানে যান, আপনি হাঁটেন, কোনো সরকারি অফিসে যান, আপনি বুঝবেন না যে এই দেশে এখন সরকার নাই। এবং কখনো কখনো এমন হচ্ছে যে লম্বা সময় ধরে ব্রাসেলসে, লুক্সেমবার্গে, তারপরে নর্ডিক কান্ট্রিগুলোতে, ইটালিতে দেখবেন যে মানে সরকার ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে। ইন্টেলিজেন্ট এজেন্সির প্রধান, চিফকে দায়িত্ব দিয়ে সরকার রিজাইন করেছে, গোয়েন্দা সংস্থার প্রধানকে। তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্রের ইনস্টিটিউশনের উপরে সেই দেশের পলিটিক্যাল পার্টি এবং জনগণের আস্থার জায়গাটা কত স্ট্রং। সেই জায়গাতে হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য একমাত্র জায়গা হচ্ছে ইনস্টিটিউশন ডেভেলপ করা, যেই ইনস্টিটিউশন সিরিয়াসলি সরকারকে জনগণের হয়ে আপনার চ্যালেঞ্জ করতে পারবে, প্রশ্ন করতে পারবে। এক্সাম্পল দেই, ব্রিটিশ সরকার, আমার মনে আছে যে আপনার যখন 2007-08 দিকে আপনার আমেরিকাতে লেমন ব্রাদার্স কলাপস করলো এবং রিসেশন শুরু হয়ে গেল, স্পেন কলাপস করতেছে, প্রায় গ্রিস কলাপস করতেছে, তারপরে সাইপ্রাস কলাপস করতেছে, একের পর ইউরোপিয়ান দেশ আপনার ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ইংল্যান্ডে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ব্যাংক অফ গভর্নরকে বলছে তার মনিটারি পলিসি রিভাইজ করার জন্য। ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর বলতেছে যে আপনার যেটা বলা দরকার এটা আমাকে লিখে জানান, কারণ রুলস অফ বিজনেসে বলে দেওয়া আছে প্রধানমন্ত্রী ব্যাংক অফ ইংল্যান্ড সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সাথে লিখিত ছাড়া কোনো কমিউনিকেশন করতে পারবে না, এবং সেটা পাবলিক করতে হবে। অর্থাৎ ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর অফিস থেকে আপনার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কাছে লিখিত বক্তব্য দিয়েছে যে কেন তারা বোধ করছে মনিটারি পলিসি চেঞ্জ করা দরকার।
ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নরও ইকুয়ালি লিখে জবাব দিয়েছে, যেটা তার ইকোনমিক কমিটির রেসপন্সিবিলিটি, কালেকটিভ জায়গা। তো এইটা হচ্ছে অ্যাকাউন্টেবল গভর্নেন্সের এক্সাম্পল। জি সাইফুল হক, যেটি শেষ করলেন ঠিক সেই জায়গায় আপনাকে জানতে চাই, এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা কিংবা শক্তিশালী করা, সেই দিকে মনোযোগ কি আমাদের সরকারগুলোর কম থাকে কিনা, বা কোনো নির্দিষ্ট কারণ আছে কিনা? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন আলোচকবৃন্দ, মধ্যরাতে দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। যেটা বলছিলেন যে আমাদের অভিজ্ঞতা যদি বলি, আমরা কাগজে কলমে আমাদের কমিটমেন্ট আছে যে আমরা প্রতিষ্ঠানগুলোকে আমরা স্বাধীন করব, কার্যকারী করব, মানুষের কাছে কিছুটা দায়বদ্ধ করব। এটা কাগজে কলমে অনেকে, এবং সরকারও রাজনৈতিক বক্তৃতায় কথাগুলো প্রায় তারা বলেন, কিন্তু অনুশীলনটা প্রায় ক্ষেত্রে ভিন্ন। এবং যেটা বললেন যে আমরা এখানে যদি খুব দূরে না যাই, গত 15 বছরের যদি অভিজ্ঞতা আমরা বিবেচনা রাখি, প্রধানমন্ত্রী হাসিনা অথবা তার দল, তারা যে 15 বছরের একটা কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন, এটাকে নিশ্চয়ই আমি আজকে বলেছি ঐকমত্য কমিশনের সব বন্দুক ঘাড়ে করে চালাননি। এবং এই তার কর্তৃত্ববাদী শাসনের পেছনে সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ বলি, নির্বাচন কমিশনের ক্ষেত্রে বলি, দুদক বলি, ইত্যাকার যে প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে এক ধরনের মদত জুগিয়েছেন। তাদের এই স্বেচ্ছাচারী বা প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক যে শাসন কাঠামো, তাকে তারা নানাভাবে তারা প্রাতিষ্ঠানিক সহযোগিতা তাকে দিয়েছেন। এবং আপনি মনে হচ্ছিলেন, নানা বক্তৃতা আমি বলেছি, উচ্চ আদালত সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে ব্যতিক্রম ছাড়া আমরা দেখিনি অতীতে বেশ অনেক বছর ধরে গুরুত্বপূর্ণ কোনো রায় দেবার ক্ষেত্রে। ফলে প্রতিষ্ঠানগুলোকে তারা সবসময় অনুগত রাখতে চান। যে জন্য এবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগগুলো প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে বা নির্বাহী কমিটির বাইরে যে সত্যি সত্যি আমরা অনুগত লোকের বাইরে যে আমরা সেখানে স্বাধীন বিচার ক্ষমতা আছে, বোধবুদ্ধি আছেন, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারবেন, এরকমভাবে আমরা নিয়োগকে দেওয়া যায় কিনা আমরা এখানে আলোচনা করছি। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ভবিষ্যতে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি সত্যি সত্যি তার নিয়োগ থেকে, তার কাজের জায়গা থেকে যদি তাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করতে না পারেন, হ্যাঁ, কারণ আপনি দেখবেন যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেট মানে হচ্ছে নির্বাহী বিভাগের সাথে আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল একটা ভারসাম্য থাকে। এবং দ্যার আর আদার অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলো আছে, তো এগুলাকে তো আপনার কাজ করতে দেওয়ার একটা বিষয়। তো আমাদের এখানে শাসকরা তো সেভাবে ডেভেলপ করেনি। আমাদের এবারকার এটা একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা। নির্বাহী বিভাগের যেমন আমরা কর্তৃত্ব কমাতে চাই, জবাবদিহিতার মধ্যে আনতে চাই ভোটারদের কাছে, জনগণের কাছে, একই সাথে আমরা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার নিয়োগটা কিভাবে হবে এটা কোনোভাবেই একটা নির্বাহী বিভাগের কাজের বাইরে রেখে এটা যদি করা না যায়, আমরা কিন্তু পুরনো জমানায় কিন্তু আবার ফিরে যাওয়ার ইনডিরেক্টলি তার কিন্তু একটা আশঙ্কা সে জায়গাটা আছে। আর আপনি যেটা প্রধান প্রশ্ন বলছিলেন, ভোটটাই কিন্তু একমাত্র গণতন্ত্রের গুরুত্বপূর্ণ, হয়তো একটা গুরুত্বপূর্ণ সূচক, কিন্তু এটা একমাত্র মানদণ্ড নয়। আমরা এমন একটা সমাজে বাস করি। এবার খেয়াল করবেন, এবার নির্বাচন সংক্রান্ত যে কমিশন, তারা অসংখ্য প্রস্তাব, কত 150টার উপর তারা প্রস্তাব দিয়েছেন, কিন্তু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য কীভাবে বন্ধ হবে, নির্বাচনে যে অপ্রদর্শিত অর্থ, যেটা 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করছেন হয়তো বা 25 কোটি টাকা কেউ কোনো প্রার্থী, কিন্তু এ ব্যাপারে কিন্তু কমিশনের দিক থেকে কোনো সুপারিশ কিন্তু নাই। তার মানে গোটা নির্বাচনটা কার্যত 5 থেকে 10% মানুষের মধ্যে সীমাবদ্ধ। কারণ বাকি আপনি যে কোনো, যদি আমি অন্যান্য দলগুলোর কথা বলি, আত্মনিবেদিত অধিকাংশ নেতাকর্মীদের পক্ষে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা করা, জয়লাভ করাটা প্রায় অসম্ভব। আমরা এই জায়গায় আসবো, তো সেই জায়গাগুলো বিবেচনার মধ্যে রাখা, ফলে এটা একটা সামগ্রিক কাজ। আমরা বিরতি নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান।
রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যেতে চাই। নির্বাচন নিয়ে কথা হচ্ছিল এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা হচ্ছিল যে নির্বাচিত সরকার না আসলে অর্থনৈতিক গতি আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, এটা বড় একটা শঙ্কার বিষয়। যেমনটা শঙ্কা আমরা দেখছি বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের 35% শুল্ক শিল্প পোশাকে বড় ক্ষতির একটা শঙ্কার কথা ব্যবসায়ীরা বলছেন এবং এ নিয়ে দর কষাকষি হচ্ছে, আলোচনা হচ্ছে। এই মুহূর্তেও আমাদের উপদেষ্টারা রয়েছেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে আলোচনা করছেন। জানি না শেষ পর্যন্ত কি ফল বয়ে আনে, এ বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আমি ছোট ছোট করে 3টা কথা বলি। প্রথমে একটু নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হয়েছে আমি তার সাথে একটু খালি যুক্ত করি। দেখেন, নির্বাচন সমাধান একমাত্র না, আমি কারণ যারা দর্শকরা যাতে ভুল না করে, সমাধানটা কোথায়? সমাধান জনগণের কাছে, মানে সব কিছুর সমাধান জনগণ সার্বভৌম। এবং সেটা কি অর্থে? সব কাজে যদি জনগণের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারি, মানে তার অ্যাটাচমেন্টটা যদি থাকে এবং তাকে সচেতন সংগঠিত যদি করা যায়, তাহলে সেই কাজ করা যেতে পারে। তাহলে তারই একটা মাধ্যম হচ্ছে নির্বাচন, এটাই। আর আমরা এটা পরিষ্কার করে মনে করি যে দেখেন, আমাদের নির্বাচনের মধ্য দিয়ে ওই যে জনগণ সার্বভৌম বললাম, তা জনগণকে তো আমরা 18 কোটি মানুষ কোনো এক জায়গায় নিয়ে হাত তুলে কি বলো না বলো এটা তো করতে পারবো না। তাহলে পথ কি? তার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই কাজ করবে। এবং আমরা যদি এই জায়গাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে কয়েকটা ধাপ পার হতে পারি, তাহলে দিন যত যাবে উন্নততর জায়গায় যেতে পারবো। আর অবশ্যই খুবই কারেক্টলি এখানে অ্যাড্রেসড হয়েছে যে প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়া তো এইগুলোকে আমাদের রক্ষা কবচ হবে না। তাহলে এই টোটালিটিতে যাত্রাপথে ঠিক এই মুহূর্তে নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে এই কাজগুলো কিন্তু আমরা সংগঠিত করতে পারবো, এটা মনে রাখা দরকার। এবার আসি এই কথায়, আমি সামান্য কথা বলি, সেটাই তো ঠিকই যে আমরা পৃথিবীর মানে এখন দেশগুলো তো কম বেশি যোগাযোগও আছে। এটা যেমন অনেক দূতাবাস যখন কথা হয়, দেখা হয়, তখন বলে যে উই আর ওয়েটিং ফর ইউর ইলেকশন, মানে তোমার নির্বাচিত সরকারের জন্য। কিন্তু সেইটার জন্য কোনো একটা জটিল পরিস্থিতি তো আমরা তো বসে থাকবো না। এখন আমেরিকা যেটা করলো খুবই নিন্দনীয় কাজ, কিন্তু নিন্দনীয় কাজ বললাম, কিন্তু এটা একটা সাম্রাজ্যবাদী দেশ, তার নিজস্ব অর্থনীতি সুবিধারই বিবেচনা করে। এখন যিনি প্রেসিডেন্ট তার সম্পর্কে সবাই জানে, সুতরাং ওই মন্তব্য করার আর করতে চাই না। কিন্তু অনেকে ধারণা করেছিল যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা, তিনি সম্পর্কের কারণে উইনোভার করতে পারবেন কিনা, কিন্তু দেখলাম ফেল করেছে। এবং 35 তো 35% না, যদি আগের যে শুল্ক ছিল 15-16%, তাহলে কিন্তু 51% হয়ে যাবে। এখনও আমরা জানি না, কারণ আপনি ঠিকই বলেছেন, সম্ভবত প্রথম দিন আলোচনা হয়েছে, কোনো ফল আসে নাই, আরও 2 দিন যদি হয় সেটাই। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের একটা সংকটে লবি করে যত পারা যায় মিনিমাইজ করে আমাদের সংকট উত্তরণ করতে পারি কিনা দেখা যেতে পারে। কিন্তু অন্য কাজ 2টা করতে হবে। তার একটা হচ্ছে পৃথিবীর অন্য দেশগুলোর সাথে আমার বিকল্প পথের জায়গাটা করা, কারণ এখানে মনে রাখতে হবে শুধুমাত্র আমেরিকার সাথে থেকে ইউরোপীয় ইউনিয়ন অন্যরা আছে, তার প্রভাব কী পড়বে এটাতে দেখা পড়ার। তাহলে একটা হচ্ছে বিকল্প জায়গাগুলো দেখতে হবে, আর একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অনেকগুলো প্রস্তুতি রাখতে হবে। তো অভ্যন্তরীণ প্রস্তুতি আলোচনা না যেয়ে যে আলোচনা আমরা দেখলাম যে চীন আমাদেরকে বলেছে যে এই সময় আমরা সহায়তার হাত বাড়িয়ে দেব। এটা আমরা জানি, চীন সমাজতান্ত্রিক দেশ হলেও তার তো প্রধান বিষয়টা হচ্ছে বিজনেস। বাংলাদেশে তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে এবং আরও ইনভেস্টমেন্ট করতে চায়, এটা স্থিতিশীলতা চায় এবং সরকারের সাথে, এই সরকারের সাথে ভালো সম্পর্ক চায়, আরও অনেক দেশ আছে চায়। তো এবং কিছুদিন আগে এটা খেয়াল করবেন, চীন কিন্তু এই অঞ্চলে বাংলাদেশ, পাকিস্তান এবং চীন ত্রয় মিলিয়ে আরও কিছু কাজ করার কথা বলেছিল এবং পত্রিকা এগুলো এসেছে। আমরা যতটুকু খবর রেখেছি পত্রিকার মাধ্যমে তাতে জানি সেইটা তারা পারস্পরিক এই অর্থনৈতিক সহায়তার কাজটা করবে। এবং আমার ধারণা চীন তো এটা কিন্তু বুঝতে পারছে যে তার যে আমেরিকান এম্বার্গো যে তারা দিয়ে এইগুলো করতে চাচ্ছে, তাতে করে যে দেশগুলো এই ধরনের সংকটে পড়তে পারে, তার মধ্যে যেখানে তার ইনভেস্টমেন্ট আছে আরও ভবিষ্যতে করতেছে। এবং বাংলাদেশ তো বিরাট মার্কেটের জায়গা, মনে রাখতে হবে, ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ একটা বড় শক্তিশালী জায়গা। সুতরাং এই জায়গায় যেমন আমেরিকা তার প্রভাব বিস্তার করতে চায়, চীন, ভারত, অন্যরাও কিন্তু তার চায়। তা আমি তো দেখি যে এখানে হয়তো চীন এটা করছে একটা উইন উইন সিচুয়েশনের জায়গা থেকে। কিন্তু আমাদের অবশ্যই উচিত হবে যে আমরা আমেরিকার সাথে লবি করে, কারণ আমাদের রপ্তানিটা একটা বড় ব্যাপার, সেটা যাতে সংকটে না পড়ে সেইটা রক্ষা করা, কিন্তু অল্টারনেট পথগুলো পরিষ্কার রাখা। আমি একটা ছোট মন্তব্য করি, অন্যরা আমি জানি না কীভাবে নেবেন। বাংলাদেশের দেখবেন এত সবের পরে আমাদের দেশের একটা বড় কাজটা হচ্ছে কি জানেন, আমাদের দেশের এই যে জনগোষ্ঠী অল্প খেয়ে কিন্তু সুখী থাকতে পারে। এবং এই যে খাদ্যের যে জায়গা, আমাদের এই মাটিতে ধান থেকে শুরু করে কলমি শাক কিনা হয়। সুতরাং যেটা আমাদের কিন্তু বাঁচিয়ে রাখে আমাদের গ্রামের কৃষক, ক্ষেতমজুর তারা। আর শ্রমজীবী মানুষ কষ্ট করে হইলেও
তারা কিন্তু এই যে আমি নয় গার্মেন্টসের রপ্তানি ওটা তো আছেই, তার বাইরেও বলি এসএমই খাত অন্যান্য খাতগুলো কিন্তু আমাদেরকে টিকায় রাখতে পারে। এইখানে যদি দুর্বৃত্তায়নপনাটা একটু দূর করতে পারি এবং এখানে বন্টন ব্যবস্থার একটা ধারা রাখতে পারি এবং গণতন্ত্রের পথে যদি যাত্রা রাখতে পারি, তাহলে আমাদের দেশ ওই যে সুজলা সফলা যে দেশের কথা বলা হয়, এই দেশে মানুষ খুব একটা সংকটে পড়বে বলে আমরা মনে করি না। জি, একই বিষয়ে অ্যাডভোকেট আহমেদ আলম খান আপনার কাছে জানতে চাই। দেখুন, তার আগে আমি একটু বলি যে নির্বাচিত সরকার থাকলেই জবাবদিহিতা নিশ্চিত হবে এমনটা না, সেখানে ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে। ফুয়াদ যে কথাটা বলেছে খুব চমৎকারভাবেই বলেছে, কিন্তু আমার কথা হলো যে কোন সরকারের আমলে ইনস্টিটিউশন ডেভেলপ করবে, একটি নির্বাচিত সরকারের আমলে না অনির্বাচিত সরকারের আমলে? অবশ্যই নির্বাচিত সরকারের আমলে ইনস্টিটিউশন ডেভেলপ করবে এই জন্যেই যে নির্বাচিত সরকারকে প্রতি পদে পদে বিরোধীরা চ্যালেঞ্জ ছড়ে দিতে পারে এবং সেই চ্যালেঞ্জের কারণেই এই ইনস্টিটিউশনগুলো কিন্তু আস্তে 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 দাঁড়িয়ে যাবে, সরকারের কিছু তখন করার থাকে না, অনেক সময় সরকারও বাধ্য হয়। এই জন্যেই নির্বাচিত সরকার আমাদের মতো দেশে অত্যন্ত প্রয়োজন, এই ইনস্টিটিউশনগুলোকে দাঁড় করবার জন্যে, সমৃদ্ধ করবার জন্যে। আর সাইফুল হক ভাই যেটা বললেন যে ভোটই একমাত্র গণতন্ত্রের মানদণ্ড না, হ্যাঁ একমাত্র না কিন্তু প্রধানতম। আপনি দেখুন গত 15 বছরে এই যে রক্ত দেয়া, এই যে গুম হওয়া, খুন হওয়া, এই যে এত আন্দোলন, এই যে 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, কেন? একটা দাবির জন্য, কি? আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই, জনগণের ক্ষমতায়ন চাই। কারণ ওই নির্বাচনের মধ্যেই তো জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত হবে। তো কাজেই এই নির্বাচনটা আমাদের দেশে এখন অন্যতম প্রধান মানদণ্ড গণতন্ত্রের। নির্বাচন হলো এই ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করবারও একটা প্রধান জায়গা। এখন যে কথাটা আরও আপনি প্রশ্ন করেছেন, এই যে এখন যে শুল্ক আরোপ ডোনাল্ড ট্রাম্পের, আমেরিকার প্রেসিডেন্টের, এখানে আমি বেশ কয়েকটা পদক্ষেপ নিতে বলবো সরকারকে। প্রথমত হলো যে সরকার এখন যে স্টেপিংয়ে আছে যে আমেরিকার সাথে কোনোভাবে একটা সমঝোতায় আসা যায় কিনা, এটা খুব ক্যারিসমেটিক্যালি করা অত্যন্ত জরুরি। এটাকে আমি সবচেয়ে আগে করবো আর কি, সর্বাগ্রে রাখবো। এরপরে আমি বিকল্প কোথায়? ইউরোপের বাইরের যে দেশগুলো, সেখানেও বিকল্প দেখব। এসএমই দিয়ে, আমাদের কৃষি খাত দিয়ে আমরা কিন্তু খুব বেশি সময় নিঃশ্বাস নিতে পারবো না আমাদের এই প্রধান এক্সপোর্ট সেক্টরকে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত করতে না পারি। অতএব এই জিনিসগুলো আমাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে এই জিনিসগুলো বিবেচনায় আনতে হবে বলে আমি মনে করি। এরপরে আপনার আর কি প্রশ্নটা ছিল? শুল্ক পর্যন্ত, এই শুল্ক পর্যন্ত অন্য প্রসঙ্গে আছে। হ্যাঁ, আমি শেষ করি। ব্যারিস্টার ফুয়াদের কাছে আমরা এই বিষয়ে শেষ করে আপনার কাছে আমরা আসবো। এই যে বাণিজ্য বৈষম্য দূরের কথা বলা হচ্ছে, বাণিজ্য বৈষম্য দূর হবে কি হবে? আমরা কি কিনবো তাদের কাছ থেকে, একটা বিষয়। আর বিকল্প মার্কেট, তো বিকল্প মার্কেটটা বলতে কি এত সহজ? মানে যেটা এতদিন ধরে মানে আমরা কন্টিনিউ করে আসছিলাম, নতুন একটা মার্কেট একদিনেই চাইলে বা 6 মাসে চাইলে কি সম্ভব কিনা? আপনি মানে কি বলবো, এটাকে উন্নত বিশ্বে ছিলেন, সেসব জায়গায় পড়াশোনা করেছেন, দেখেছেন, ঘুরেছেন, বাস্তবতাটা বলবেন একটু। প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস বলবার চেষ্টা করা হচ্ছে যে এই যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এইটা নির্বাচিত সরকার থাকলে হয়তো হইতো না, এরকম হইতো না, সেরকম হইতো না। তারপর হচ্ছে এটা ডিল করা সহজ হইতো। তো ব্রাজিলের উপর তো 50% ট্যারিফ দিয়েছে, তো নির্বাচিত সরকার আছে। লুলা ডি সিলভা তো নির্বাচিত প্রেসিডেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের উপর 20% ট্যারিফ দিয়েছে, জাপানের উপর দিয়েছে, সাউথ কোরিয়ার উপরে দিয়েছে, সব নির্বাচিত সরকার। শুধু নির্বাচিত সরকার না, দের অ্যালাইজ, আমেরিকান অ্যালাইজ, তারা একসাথে মিলে যুদ্ধ করে। তো সেই জায়গায় এই তথ্যটা যে ছড়ানো হচ্ছে, ওটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ফেইলিওর আকারে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে এই বাণিজ্য উপদেষ্টা, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এরা ব্যবসায়ীদের সাথে, গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখে না, হাঙ্কি বাঙ্কি, এগুলো বলে টলে, এগুলো বোগাস। বিষয়টা হচ্ছে এটা ট্রাম্পের ইলেকশন প্লেজ, এটা তার একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বেঞ্চমার্ক পলিসি ইস্যু, যে সে সারা দুনিয়া থেকে
তার যে একটা মাইনাস, একটা ঋণাত্মক অর্থনীতি আছে, এটা কিন্তু হেভিলি বার্ডেন্ড, একটা ডেট বার্ডেন কান্ট্রি হচ্ছে আমেরিকা। সে সিম্পলি বন্দুকের জোরে কাগজের নোটকে ডলারে পরিণত করে ছাপায়া সারা পৃথিবীর খালি বেচতেছে, দিতেছে, মাল নিতেছে আর কাগজ দেয়। এই কাগজটা হলো তার একটা অস্ত্র। আমেরিকার সুপার পাওয়ারশিপের যে দুইটা অস্ত্র আছে, তার ভিতরে একটা হচ্ছে তার ডলার, আর দ্বিতীয়ত হচ্ছে তার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তার বন্দুক, সে যে অস্ত্র বানায় এবং সারা দুনিয়াতে যুদ্ধ করে। তো সেই জায়গাতে এটার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচিত সরকার থাকলেও তেমন কিছুই আসা যেত না। দিস এ পলিসি ফ্রেমওয়ার্ক। সেকেন্ড ইস্যু হচ্ছে যে বাংলাদেশের কখনোই গভর্নেন্সের ব্যাপারে পলিটিক্যাল পার্টিজ এবং সরকারের খুব বেশি মাথা ব্যথা ছিল না। যেমন দেখেন, আমরা কিন্তু হাইলি কনসেন্ট্রেটেড, আমাদের এক্সপোর্ট মার্কেট হচ্ছে এবং প্রোডাক্ট হচ্ছে আমার আরএমজি। একটা প্রোডাক্ট দিয়ে একটা রাষ্ট্র কত যুগ চলবে, মানে এটা তো খুব আমাদের সিকিউরিটি কনসার্ন হয়ে গেছে। কিন্তু আমার এই আরএমজি ডিপেন্ডেন্সি আমার সভরেন্টি কনসার্ন হয়ে গেছে, আমার ইন্টারনাল ইকোনমিক শাটডাউনের কনসার্ন হয়ে গেছে, এবং এইটাকে কোনো সরকার অ্যাড্রেস করে নাই। জিয়াউর রহমান কারেক্টলি তার পলিসি দিয়ে ইন্ডাস্ট্রিকে বিল্ড করেছে, কিন্তু একটা সরকারকে কি করতে হয়, প্রতিদিন এটাকে রিভিউ করতে হয় যে আমার এই ইন্ডাস্ট্রিটা সাস্টেইনেবল কিনা, আমার ইন্ডাস্ট্রিটা চ্যালেঞ্জ আসলে আমি এটা ফেস করতে পারবো কিনা। এরপরে যোগ হয়েছে একটা ক্রিমিনাল বিজনেস সিন্ডিকেট, যারা রাষ্ট্রের টাকায় সাবসিডি নিয়ে নিয়ে দেশের আপনার রিজার্ভের টাকা পর্যন্ত নিয়ে লুটপাট করে খায় ফেলছে। এবং এই সিন্ডিকেটটা হাসিনা আমলে পুরোপুরি বেনিফিশিয়ারি ছিল। জেনুইন ব্যবসায়ী যারা সিম্পলি এবং সিনসিয়ারলি ব্যবসা করে, তাদেরকে আপনার সাইডলাইন করে দেওয়া হয়েছে। তো এই বৈষম্যটা কিন্তু আজকে আমরা ফেস করতেছি। এই যে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে যাওয়াটাই ন্যায্য ছিল, কারণ তার আসলে কোনো প্রোডাক্টিভিটি ছিল না। সে সরকার থেকে, ব্যাংক থেকে লোন নিয়ে এগুলো বাঁচায় রাখছে সিম্পলি তার ডেট সার্কেলটাকে চালু রাখবার জন্য। আপনি যেটা বলেছেন, আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপোর্টের লার্জ চাঙ্ক হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে, $8 বিলিয়ন হচ্ছে আমেরিকাতে। এখন এটার একটা বিকল্প বাজার তৈরি করতে তো আমাকে প্ল্যান করতে হবে। সাডেনলি আমি পারবো না, সত্য না হইলে কি ইমিডিয়েটলি আমি পড়ে যাব? না, পড়ে যাব না। ইমিডিয়েটলি আমি চ্যালেঞ্জের মধ্যে পড়ব, এবং বিকল্প বাজার তৈরি করবার জন্য আমাকে পথ খুঁজতে হবে। সারা দুনিয়াতে একটা গ্লোবাল ডিপ্লোমেসির স্পেস তৈরি হয়েছে, যাদের উপরে লেভি আরোপ করা হচ্ছে, ট্যারিফ দেওয়া হচ্ছে, তাদের একটা অ্যালায়েন্স তৈরি করবার কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর। যে আমাদেরকে, যাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমরা নিজের একটা অর্থনীতির বলয় তৈরি করব। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অথবা কোনো সার্কেল অথবা কোনো কান্ট্রি এই লিডারশিপটা দিতে পারছে না। তো সেই জায়গাতে আমাদের ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে। লুকিস্ট পলিসি আমার ছিল এক সময়, আমার পূর্ব দেশগুলোর অর্থনীতির মধ্যে কোথায় আমি এক্সচেঞ্জ করব, লেনদেন করব। চাইনিজ মার্কেটে আমাকে প্রচুর ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, কিন্তু রাইট জায়গাতে দেয় নাই। তাহলে সেখানে আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড জায়গাতে আমি কীভাবে মার্কেট এক্সপান্ড করতে পারি সেটা দেখা দরকার। ব্রিক্স একটা বড় জায়গা, ডেভেলপিং কান্ট্রিগুলোর যে 5-6টা দেশ আছে, ব্রাজিল, তারপরে রাশিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, চায়না, সব জায়গাতে এই মার্কেটে আমি কীভাবে পুশ ইন করব, এই বিজনেস ডিপ্লোম্যাসির কাজগুলো করা হয়নি। বিডা খুবই সাকসেসফুলি একটা ইনভেস্টমেন্ট সামিট করেছে, এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে, একটা পাইপলাইন তৈরি হয়েছে যে এই পারসেপশন ক্রাইসিসকে অ্যাড্রেস করা, ইয়েস বাংলাদেশেও বিনিয়োগ হতে পারে। এই মার্কেটগুলোতে আপনার ইনভেস্টমেন্ট আনা এবং এক্সপোর্টের মার্কেট তৈরি করবার জন্য যদি আমরা ক্রিয়েটিভ এবং ক্যারিশমেটিক বিজনেস লিডারশিপ তৈরি করতে পারি, গ্র্যাজুয়ালি এই একমুখিতা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এটার কোনো শর্ট টার্ম সলিউশন নাই। শর্ট টার্ম হচ্ছে অ্যাডাপ্টেশন, যে আপনি এই ইমিডিয়েট ধাক্কাটা কীভাবে ঠেকাবেন। যেমন যখন একটা টর্নেডো হয়, একটা নার্গিস আসে, একটা সিডর আসে, ইমিডিয়েটলি কিন্তু আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। আপনি যেটা বাঁচতে পারবেন যে আপাতত আমার জানমালের হেফাজতটা কিভাবে করা যায়। তখন কি করা হয়, সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের অংশ হিসাবে গরু, ছাগল, মুরগি টুরগি নিয়ে টিয়া মানুষজনকে নিয়ে সাইক্লোন সেন্টারে 2তলায় 4তলায় উঠায় নিয়ে রাখে। আপাতত তাদেরকে বাঁচায় রাখতে হবে। তো এই ক্রাইসিসে আপাতত আমার একটা ইমিডিয়েট অ্যাডাপ্টেশন প্ল্যান করতে হবে, যে আমি চ্যালেঞ্জগুলো কীভাবে ফেস করব। আর তারপরে হচ্ছে আপনার এক্সিট মার্কেট, যে এই মার্কেট থেকে আমি বিকল্প মার্কেটে কিভাবে আমার এক্সপোর্টের জায়গা তৈরি করব। এইটা নিয়ে এখন সিরিয়াসলি কনভারসেশন হওয়া দরকার। জি, সাইফুল হক। ধন্যবাদ। যেটা আমাদের নেতৃবৃন্দ বললেন আমি তার সঙ্গে যুক্ত করি। প্রথমত আমাদের দিক থেকে তো বাংলাদেশের আমাদের যে জনসংখ্যা বা শ্রমশক্তি, প্রতি বছর 18 থেকে 20 লক্ষ নতুন শ্রমশক্তি আমাদের বাজারে
শ্রমের বাজারে যুক্ত হচ্ছে। তার মধ্যে আবার একটা বিশাল অংশ হচ্ছে আবার নারী। তো আমাদের এই বিশাল যে শ্রমশক্তি, আমাদের কিন্তু অনেকগুলো কম্পারেটিভ অ্যাডভান্টেজ আমাদের অনেক দিন থেকে আমাদের আছে। আরএমজি যেমন একটা, এরকম আরও অনেকগুলো জায়গা আমাদের আছে, যেগুলো যেটা আমরা বলি না যে রপ্তানিমুখী আমাদের যে শিল্পের উন্নয়ন, তার সেদিক থেকে যে রাষ্ট্র বা এন্টারপ্রেনারদের তাদের যে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে, এগুলো খুব বেশি মনোযোগ পাচ্ছে এরকম আমার কাছে মনে হয়নি। এটা একটা। আরেকটা, এবার যারা সরকারে যারা এসছেন, আমি গত যদি 1 বছরের পেছনে তাকাই, তারা অনেকটা ধরুন হাসিনার এই 15-16 বছরের তার কিছুটা আবর্জনা পরিষ্কার করতে করতে তাদের কিন্তু এই 8 থেকে 10 মাস 11 মাস পার হয়েছে। ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি থেকে খানিকটা রিজনেবল পর্যায়ে নিয়ে আসাটা, অর্থনীতির চাকাটাকে কিছুটা সচল করা, এটা করতে করতে প্রায় কিন্তু 1 বছর তারা কিন্তু পার করলেন। আর খানিকটা বলতে হলে যে বিশেষ করে ইকোনমির খানিকটা অর্থনৈতিক শৃঙ্খলা যেটাকে আমরা বলি, কিছুটা স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন, এই জায়গাটা কিছুটা একটা অর্ডারে আনার একটা উদ্যোগ আছে। কিন্তু আবার যদি আপনি অন্যদিকে তাকান, ইকোনমির প্রধান যে জায়গাটা, গোটা অর্থনীতি অনেক দিন ধরে, অনেক বছর ধরে, বারবার বলতে হচ্ছে গত 15 বা 20 বছর যদি আমরা যদি তাকাই, পুরো এখানে যে সিন্ডিকেট, যারা টোটাল পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর, এটা আপনি ব্যাংক থেকে শুরু করে শেয়ার মার্কেট থেকে শুরু করে অন্যান্য আমার ইনভেস্টমেন্টের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, এগুলো কিন্তু একটা বিশেষ জায়গায় এগুলো কিন্তু নিয়ন্ত্রিত, এবং এখানে এগুলো এক ধরনের টোটালি একটা সিন্ডিকেটেড জায়গা হয়েছে, এবং তাদের সাথে রাজনীতির একটা আনহোলি নেক্সাস। আমি এই জায়গায় একটা জানতে চাই, এই কথাগুলো কিন্তু বিগত দিনে মানে 5 আগস্টের আগেই আপনারা গত 5-7 দিন বলেছেন। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই যে যাদের কথা বলছি, এদের বিষয়টা আমি এই কথাটা আসছি, এক্ষেত্রে আমি বা যদি দৃশ্যমান 2-1টা উদ্যোগ বলতে পারেন, কিছুটা বলে না যে কিছুটা মুখ রক্ষার জন্য কিছু কিছু উদ্যোগ, কিন্তু আমি দেখেছি এই পরিস্থিতির গুণগত কোনো পরিবর্তন হয়নি, বরং এবং তাদের ক্ষেত্রে বরঞ্চ নতুন একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এবং তাদের যদি আমি ছোট একটা উদাহরণ যদি বলি, দেবপ্রিয়রা যে শ্বেতপত্র রিপোর্ট দিয়েছে আজ থেকে 7 মাস 7.5 মাস আগে, সরকার কিন্তু এ ব্যাপারে কিন্তু দৃশ্যমান কার্যকারী কিন্তু কোনো ইনিশিয়েটিভ কিন্তু আসেনি। যারা এখানে বিশাল বিলিয়ন বিলিয়ন অর্থ যারা বিদেশে পাচার করেছেন, এবং তারা কিন্তু মোটামুটি তারা উল্লেখ করার চেষ্টা করেছেন, আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু কোনো ইনিশিয়েটিভ কিন্তু দেখিনি। এবং যারা আপনি কিছু কিছু বলতে পারেন দুদক কিছু কিছু মানে ইনিশিয়েটিভ নিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে, কিছু কিছু জায়গাটা হয়েছে, কিন্তু কার্যত এদের যদি আপনি বলেন যে এদের বিরুদ্ধে একটা দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া, যারা পারলে 2 হাত 2 পা তুলে, যারা বারবার দরকার শেখ হাসিনার সরকার বা এই ধরনের, এবং আমাদের এখানে খুব আপনি খেয়াল করবেন, যেটা আমি দেখেছি মাত্র গত 2টো জাতীয় ইলেকশনে আমাদের এখানে বিজনেস ম্যানদের তাদের যে এপেক্স বডিগুলো, এগুলো কখনো কিন্তু অতীতে বিশেষ কোনো দলের পক্ষে পাবলিকলি এভাবে তারা কিন্তু দাঁড়িয়ে যায়নি। আমি যেটা খেয়াল করেছি 2018-তে আর 2024-এর আগে, এবং তারা কিন্তু বিজনেসম্যানরা এক ধরনের সামিট করে, সম্মেলন করে, এবং তারা এই আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য প্রকাশ করার যত বিশেষণ দেওয়া যায়, এবং এই বিশেষণে এক ধরনের প্রতিযোগিতা কিন্তু হয়েছে, কার বিশেষণ কত বেশি মাত্রায় হতে পারে, পুরো ব্যবস্থাটা বহাল তবিয়তে আছে এটার জন্য। আমি কিন্তু তার মানে এগুলোকে কোনো, এবং আপনি অর্থাৎ গোটা অর্থনীতি দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়নের অর্থনীতি, এর যেটা বললাম, এর আনহোলি যে নেক্সাস, কোনো কিছু আনফোল্ড করা হয়নি। এই অবস্থার ধরো নতুন অ্যারেঞ্জমেন্ট, নতুন বন্দোবস্ত, এবং এটার সাথে রাজনীতি থেকে শুরু করে সমাজের নানা অংশের মানুষ নানাভাবে তারা এর সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন। এখনই সবটা বোঝা যাবে না, কিছুটা গণেশ উল্টে গেলে, সরকার পরিবর্তন হলে অনেকগুলো কাহিনী তারপর আমরা জানবো গত 1 বছরে কি নতুন ব্যবস্থাপনায় তারা এখন পুরো তাদের সাম্রাজ্য তারা অক্ষুণ্ণ তারা কিন্তু রাখতে পেরেছেন। যে আমাদের বাজেট তো 3 গুণ 4 গুণ হবার কথা, কেবলমাত্র গত 15-16 বছরে যে পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে, তাই না, সেই জায়গা থেকে। তো এসব ব্যাপারে
সরকার অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে এ ব্যাপারে কিন্তু কোনো কমিশন, যেমন শিক্ষা নিয়ে হয়নি, কৃষি নিয়ে হয়নি, যেমন অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নিয়ে হয়নি, কিন্তু গোটা অর্থনীতির এই দুর্বৃত্তায়ন রোধের ব্যাপারে একমাত্র শ্বেতপত্র কমিশন, এটা ভবিষ্যতে হয়তো একটা পেপার হিসেবে হয়তো বা কাজ করবে, একটা কিছু ইনপুটস তারা দেবে। তো এই জায়গাটার কোনো পরিবর্তন হয়নি এবং আমার মনে হচ্ছে এখন সরকার এই দিকে আর কোনো মনোযোগের মধ্যে নাই, আপাতত কিছু মাস পার করা। আর আপনি গুরুত্বপূর্ণ যেটা বললেন, আমি মনে করি যে আমাদের এখানে অসাধারণ আপনার একটা ভিশন দরকার, স্বপ্ন দরকার। আমরা কেবলমাত্র আরএমজির উপরে আপনি যদি নির্ভর করেন তাহলে কিন্তু এটা কিন্তু আগামী 1-1.5-2 দশক পরে এটা কিন্তু সংকুচিত হয়ে কিন্তু এটা কিন্তু আসবে, সেটা অনেকগুলো কারণের জন্য। তার মানে আপনাকে অনেক বহুমুখী আপনাকে ইনিশিয়েটিভ দরকার এবং সেটা এখন থেকে সেটাকে কিন্তু প্ল্যান করা দরকার। আর আপনি সবচেয়ে বড় কথা যে আমরা শুল্ক নিয়ে যতখানি, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা এই সরকারের সাথে আছেন তারা বরঞ্চ নেগোসিয়েশনের জন্য তারা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আবার বাইরে তারা আবার ভরসা করতে চায় একটা নির্বাচিত সরকারের সঙ্গে, তারা কিন্তু এনগেজমেন্টে আসবে, বিনিয়োগের অর্থে বলি, অন্যান্য বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বলি, এই যে তারা কিন্তু অপেক্ষাটা তারা কিন্তু করছে। তো এই আমরা এখন যেতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে, একবারে বাংলাদেশ প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে। আগামী নির্বাচনে থাকছে না ইভিএম, জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনে ইভিএম এর ব্যবহার হবে না। এছাড়া প্রবাসীরাও পোস্টাল পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবে। এ বিষয়ে একটু জানতে চাই, এর সঙ্গে একটু যুক্ত করতে চাই, এই যে বিরাট অঙ্কের টাকা খরচ করে ইভিএম কেনা হলো, লক্ষ লক্ষ ইভিএম, এগুলি আসলে কি ভবিষ্যৎ কি হবে? আচ্ছা, ইভিএম নিয়ে কথা বলার আগে একটু বলি যে নির্বাচন নিয়ে যেহেতু কথাটা হচ্ছে, দেখেন আমরা তো এখানে আলোচনায় উঠে আসলো, বাট সবাই জানি নির্বাচন মানে কোন ধরনের নির্বাচন চাই। কারণ আমরা জানি বিগত দিনে আমাদের নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলানো হয়েছে, মানুষ ভোটের প্রতি আগ্রহ কিন্তু হারিয়ে ফেলেছে, এখনও সেই আগ্রহ আসছে এটা আমরা দেখতে পাচ্ছি না, আকাঙ্ক্ষা আছে কিন্তু আগ্রহ নাই। তাহলে নির্বাচন ব্যবস্থার একটু আমূল সংস্কারের দিকে যেতে হবে। সেটা কি? তা সেই সংস্কারের একটা পার্ট ধরেন ইভিএমে হবে কি হবে না, আমি এই জন্য কথাটা বললাম, আপনার ওই পয়েন্টে আসছি। তার মধ্যে একটা বড় ব্যাপার ধরেন ভেরি সিম্পল জিনিস, মানে আমি সিম্পল হিসেবে দেখতে চাই যে আপনি ওই যে লেভেল প্লেইং ফিল্ড বলে, তার জন্য অনেকদিন ধরে আমরা বলে এসেছি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সম অধিকার। ভোটে দাঁড়ানো মানে টাকা ছাড়া তো কোনো ভালো মানুষ দাঁড়াইতে পারবে না। এবং সাইফুল ভাই যেটা বললেন, আমি তথ্যের জন্য বলি, আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি তার দীর্ঘ বইতে কিছু কথা লিখেছে, কিন্তু আমি ক্ষোভের সাথে উল্লেখ করছি টাকার খরচ কমানোর কথা ওনারা এবার বাড়িয়ে দিয়েছেন। সেটাই বাড়িয়ে দিয়েছে, তার মানে আলোচনার মধ্যে আনে নাই তো, শুধু না কাগজে যে লিখছে বাড়িয়ে দিয়েছে। তারপর তাহলে আপনি এটা একটা তাহলে টাকার খেলা বন্ধ করতে হবে, পেশিশক্তি বন্ধ করতে হবে, ভয় রাজত্ব বন্ধ করতে হবে, প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধ করতে হবে, আর সাম্প্রদায়িক প্রচার প্রচারণা বন্ধ করতে হবে, আমাদের মিনিমাম স্ট্যান্ডার্ড বলি। তো এই আলোচনা কিন্তু তারা এখনও শুরু করে নাই। সুতরাং নির্বাচন কমিশন যদি এই আলোচনা শুরু করে তাহলে কিন্তু আমার ধারণা এই যে অংশীজন নিয়ে রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিকল্প পথ আমরা পাবো, একদিকে যেতে পারবো। যেমন ধরেন বোঝার জন্য বলে, হুট করে একদিন পত্রিকায় দেখলাম ওনারা বলেছে পোস্টার থাকবে না, কিন্তু অন্যান্য কি বিলবোর্ড টোর্ড বাড়িয়ে দেবে, ডিজিটাল প্রচারণা। আমি তো দেখি খরচের পরিমাণ অনেক বাড়িয়ে দিচ্ছেন। তাহলে এগুলো তো আলোচনা করতে হবে, আলোচনা করে আমরা একটা পথ বের করি। পোস্টার নাও থাকতে পারে, যেমন আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশন পুরো নির্বাচনের দায়িত্ব নিয়ে নিক, প্রজেকশন মিটিং সহ। এবং আমি এটাও বলি যদি একবারে না পারে তারা পাইলট ভিত্তিতে কয়েকটা আসন করুক, কারণ আমরা তো একসময় দেওয়াল লেখন ছিল, এটা তো বন্ধ করেছি আমরা এক রঙের পোস্টার, কিন্তু এটা তো আলোচনা করেই করা হয়েছিল। সুতরাং ওই কাজে তারা যাচ্ছে না, এটা যাওয়া দরকার। ইভিএম প্রশ্নে পরিষ্কার বক্তব্য, কারণ এই যে যন্ত্র আমরা এটা অভিজ্ঞতায় দেখেছি, কারণ যখন প্রথম চালু হয় বুয়েটের অনেক শিক্ষকরাও আমাদেরকে বুঝিয়েছিলেন, এই মনে হয়েছিল কোনো সমস্যা না, কিন্তু দেখলাম পেছনে যে লোকটা থাকে তার উপরেই প্রধান নির্ভর করে। সুতরাং যেহেতু বাংলাদেশের আমরা বলা যায় অধিকাংশ রাজনৈতিক দল মনে করেছি ইভিএম দরকার নেই, ওনারা বাতিল করেছেন, ধন্যবাদ জানাই। কিন্তু যেটা আপনি কথা বললেন, এই যে হুটহাট করে করার মধ্য দিয়ে এই যে শত শত কোটি টাকার যেটা হলো, ওটা তো এখন সের দরেও বিক্রি হবে বলে আমার মনে হয় না। আপনি একদিন শুনবেন ওই পোকাই খেয়ে গেছে, এবং সেটা ছাড়া নাই। এখন এই জায়গাগুলোতে একটা আমরা যখন এই সংস্কার আলোচনা করছি যে প্রত্যেকটা ঘটনায় যারা জড়িত তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা দরকার। এখন ধরুন অন্য যারা ক্রয় কমিটি, সরকার নির্দেশ দিলে তাদেরকে আপনি দোষ দিয়ে কী করবেন? আপনি তো করতে পারবেন না। সুতরাং দায় দায়িত্ব সরকার এবং তাদের সেটা করতে হবে, এবং এটা একটা আমাদের ওয়েস্টেজ এবং আমাদের ক্ষতি হলো এটা মনে করি। আর বিদেশের ব্যাপারে আমাদের প্রথম দিন থেকে যেটা বলেছি যে বাস্তবতা নির্ভর করছে তাদেরকে ভোটার করা দরকার, এবং পোস্টাল ব্যালটটাকেই আমরা কিন্তু আফোল্ড করি। এখানে
সেখানে নানা ধরনের আলোচনা হয়েছে এবং ইতিমধ্যেও তাদের বৈঠক হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে, তারা মতামত চেয়েছিল। আমরা মনে করেছি যে আমাদের প্রবাসে যারা আছে ভোটার করতে হবে, তবে দেখতে হবে ডুয়েল সিটিজেন, এটা অন্য কিছু কেনা, এটা এত একবারে আমরা সব ভালোভাবে পারবো তা আমরা মনে করছি না। পৃথিবীর কিন্তু মনে হয় এখন প্রায় 150-র উপরে দেশে আমাদের লোকজন কিন্তু আছে যা দেখি, এবং আমিও তো অন্য জায়গায় যে দেশের নামও শুনি না, এয়ারপোর্টে দেখা হয় বলে যে ওই দেশ, আমি সেই দেশের নামও শুনি নাই, পরিস্থিতি এরকম, অনেকে আরও তো ভালো জানেন। তা সেইটা আমি মনে করি যে এটা অন্তত পক্ষে এবারে যতটুকু সম্ভব এইগুলো দেখে দেখে পোস্টাল ব্যালটই করাটা দরকার বিদেশের জন্য, সেটা হচ্ছে আমাদের পজিশন। কিন্তু আমি ওই কথাই জোর দিচ্ছি যে নির্বাচন কমিশন তারা আর দেরি না করে তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার বলে, কারণ এখন তো ইলেকশন তো আলোচনার মধ্যে চলে আসছে, গতকাল প্রেস কনফারেন্সের পরেই কিন্তু এটা আরও হয়েছে। এবং আমি যেটা যদ্দূর জানি যে বাজেটে তারা যে চেয়েছিল অত টাকা না দিলেও টাকা দিয়েছে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে টাকার কোনো অসুবিধা হবে না। তাহলে অন্যান্য জায়গাগুলো তাদের প্রস্তুতির জন্য জরুরিভাবে দরকার, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ওই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বললাম, ওইটা আরও সহজ করে বললে এইটাই, জনগণ যা ভোট দেবে যথাযথভাবে ভোটটা গোনা হবে, গোনার পরে সেটা প্রচার করা হবে, এবং যারা জিতবে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দেওয়া হবে। এই কাজটাই দরকার, এবং এইটা যদি আমরা একবার ট্রেন্ডটা সেট করতে পারি এবং এই ধারা অব্যাহত রাখতে পারি তাহলেই বোধহয় হবে। এবং আরেকটাও আছে, আপনি খেয়াল করেন যেখানে ইনস্টিটিউট গড়ে তোলার কথা বলছিলাম, তো এই যে অনেক দিন হয়নি, এইবার এই নির্বাচন কমিশন কি করবে আমরা তো এখনও জানি না। তো আমরা দেখা যাক, এটা তাদের জন্য একটা বড় পরীক্ষা হবে। এই পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু শুধু নির্বাচন কমিশন না, অন্যান্য প্রতিষ্ঠান গড়ে ওঠার কাজগুলোও কিন্তু করবে। আর এখন মনে রাখা দরকার, জবাবদিহিতা কিন্তু ফিরে আসছে। সুতরাং কেউ যদি এক্ষেত্রে দায়িত্ব পালন না করে তাহলে কি ঘটতে পারে, আমরা রিসেন্ট যেসব জিনিস দেখলাম এটা তো কোনো ভালো খবর না। আশা করি আমরা সবাই মিলে দায়িত্ব পালন করব, এবং সবাই মিলে অন্ততপক্ষে উত্তরণকালীন পর্যায়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েই আমাদের এই গণতন্ত্রের ভোটের যাত্রার কাজটা আমরা করব, এটাই আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, মার্কা নিয়ে কথা হচ্ছিল, এনসিপি তারা শাপলা প্রতীকটা চেয়েছিল নির্বাচন কমিশনের কাছে, সেটি পায়নি। তারা এখন প্রশ্ন করছে তাহলে জাতীয় প্রতীক যদি হয়, তা ধানের শীর্ষ তো জাতীয় প্রতীকের একটা পার্ট, তো সেটা কীভাবে থাকে। আবার অনেকে প্রশ্ন করছে দাঁড়িপাল্লার কথাটা, সেটা তো আবার আমাদের আদালতের একটা বিষয়, ন্যায়ের প্রতীকের কথা বলা হচ্ছে। তাই প্রতীক নিয়ে যে দ্বন্দ্বটা শুরু হয়েছে, এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওই বিষয়ে আসব, তার আগে একটু অ্যাড্রেস করতে চাই, ইভিএম যে থাকবে না, এটা আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা চমৎকার একটা সিদ্ধান্ত যে ইভিএম থাকবে না। কারণ ইভিএম মানি না, ইভিএমে নির্বাচনে যাব না, এই ব্যাপারে ওই ফ্যাসিবাদের সময় বা মাফিয়াতন্ত্রের সময় সকল বিরোধী দল কিন্তু একাট্টা ছিল। কাজেই আমরা যে ইভিএমে আগামী নির্বাচনে ভোট দেব না, এটাও কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচনের একটা বার্তা বহন করে। এখন কথাটা হলো যে এই যে বিশাল অঙ্কের টাকা দিয়ে ইভিএম কেনা হলো, আপনার মনে থাকবার কথা অল্পদিন আগের কথা যে রাকিব কমিশন এবং হুদা কমিশন ইভিএম কিনতেও দুর্নীতির আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা ইভিএমে অনেক বেশি দামে, প্রায় দ্বিগুণ দামে তারা ইভিএম কিনেছে, এখানেও বিশাল একটা অঙ্কের দুর্নীতি হয়েছে। কাজেই আমি মনে করি যে এই ইভিএম কেনার যে নির্দেশটা, এটার জন্য দায়ী অবশ্যই তখনকার সরকার, শেখ হাসিনার সরকার। কিন্তু এই যে ইভিএম কেনার দুর্নীতিটা, যে দামে ইভিএম তারও দ্বিগুণ দামে কেনা, এর জন্যে এই রাকিব কমিশন এবং হুদা কমিশন, পরবর্তী সময় আওয়াল কমিশন করেছে কিনা আমার মনে নেই ইভিএম কিনেছে কিনা, তো এই কমিশনগুলোকে আইনে আওতায়, জবাবদিহিতার আওতায় আনা দরকার, আইনের আওতায় আনা দরকার। এই বিষয়গুলো পত্রিকায় ফলাও করে আমরা দেখেছি। আর আরেকটা বিষয় হলো যে নির্বাচনের টাকা কমানোর জায়গায় আরও বাড়িয়েছে। আমি মনে করি যে এটা সঠিক আছে। এখানে প্রিন্সের সাথে আমি দ্বিমত করি এই জন্যেই, এই যে আমাদের 3 লাখ 5 লাখ টাকা নির্ধারিত ছিল, একেবারেই ফেক ছিল। মানুষ অনেক বেশি টাকা কামিয়ে মানে খরচ করেছে। 25 লাখ টাকার একটা ছিল, 25 লাখ টাকা জনসংখ্যা অনুযায়ী 25 থেকে 50-60 লাখ টাকা সিলিংটা, আমি মনে করি যে এই সিলিংটা সঠিক আছে। এই জন্যে অন্তত 25 লাখ ধরে যদি আমরা শক্ত করে থাকি যে 3 লাখের জায়গায় আপনারা অনেক টাকা খরচ করেছেন, এখন তো বাড়িয়েছি
25 লাখ করেছি, এখন 50 লাখ কোটিতে টাকা। যাবেন না, 50 লাখের প্রস্তাব। এখন ওই কোটিতে যাবেন। এইটাকে না একটা ভাই, একটা 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 সবার কি সেই সক্ষমতা আছে? না, আমাদের আমাদের টাকার মান যেভাবে কমে গেছে, জাতীয় সংসদ নির্বাচনে 25 লাখ টাকা যদি নির্ধারণ করা হয়, আমি মনে করি এটা জনসংখ্যা অনুযায়ী হ্যাঁ যথাযথ আছে। এই জন্যই জনসংখ্যা প্রতি হিসাব করা। আমি মনে করি যথাযথ, এর চেয়ে বেশি আবার যথাযথ নেই, 25 লাখ যথাযথ আছে। কিন্তু কোন জায়গাটায় আটকিয়ে ফেলা দরকার, যে ওই যে আপনি যেটা বললেন যে 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খরচ করা, ওইটা আমাদের সকলের পক্ষে সম্ভব না যাদের কালো টাকা না আছে। ওই জায়গাটায় শক্ত করে ধরা খুব দরকার বলে আমি মনে করি। আর এরপরে আপনি যে কথাটা বলেছেন যে এনসিপিকে শাপলা দেয়া হচ্ছে না, সেজন্য এনসিপি ধানের শীষের দিকে আঙুল তুলেছে, স্পষ্ট বক্তব্য দিয়েছে। এইটা আমি মনে করি একেবারেই অনুচিত। কারণ শাপলা একটা মানে জাতীয় ফুল, এখন ধানের শীষ কি জাতীয় ধান? এটা তো না। অর্থাৎ এই যে শাপলা জাতীয় ফুল, দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের মনোগ্রাম, এ দুটো ঠিক আছে। আমার মনে হয় যে জামায়াতকে দাঁড়িপাল্লা দেয়া হয়েছে, প্রথম থেকেই দেয়াটা উচিত হয়নি, কারণ এটা সুপ্রিম কোর্টের একেবারে মনোগ্রাম। আর শাপলাটা তো জাতীয় ফুল, কিন্তু ধানের শীষ তো এর কোনোটার মধ্যেই পড়ে না। এটা হলো ঈর্ষা কাতর হয়ে এই 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 বক্তব্যটা। আমরা যারা রাজনীতি করি, যারা আমরা দেশকে দিতে চাই, যারা দেশকে নেতৃত্ব দিতে চাই, তাদের মধ্যে এই ঈর্ষা কাতরতা থাকা কোনোভাবেই উচিত নয়। এবং আমাদের সব সময় মনে রাখা উচিত আমাদের বক্তব্যটা যেন যৌক্তিক হয়। আমাদের বক্তব্য নিয়ে যেন মানুষ এমনভাবে কথা না বলেন যে আমরা খুব অনুচিত অন্যায্য কথা বলেছি। অন্যায্য এবং অনুচিত কথা কিন্তু জনগণ গ্রহণ করে না। কাজেই এই যে যেমন দাঁড়িপাল্লা যে জামায়াতকে দিয়েছে, এখন কিন্তু এটা নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু উচিত ছিল প্রথমেই না দেয়া, যে না এটা তো সুপ্রিম কোর্টের মনোগ্রাম, এটা তো দেয়া যাবে না। যেমন এখন কথা উঠেছে এনসিপিকে নিয়ে, যে না এটা তো জাতীয় ফুল, এটা তো দেয়া যাবে না। কাজেই এই ভুলগুলো আগে থেকে যে হয়ে আসছে, এই ভুলগুলো যেন ভবিষ্যতে না হয়, এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। আর আমরা যেন এই চট করেই এই সস্তা কথা না বলে ফেলি এবং ঈর্ষাকাতর কথা না বলে ফেলি। আমাদের মনটাকে বড় করতে হবে যদি আমরা দেশকে সার্ভ করতে যাই, বিতর্কিত কথা না বলা আমি মনে করি ঠিক আছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নির্বাচন, ইভিএম এবং মার্কার যে বিষয়গুলো আলোচনা করছিলাম, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। প্রথম কথা হচ্ছে যে ইভিএম একটা নিউট্রাল জিনিস, আসলে একটা মেশিন, মোবাইলের মতো। এইটাতে আপনি চাইলে ওয়াজ মাহফিল দেখতে পারবেন, পর্নোগ্রাফি দেখতে পারবেন। এই জন্য ইভিএম এর আসলে কোনো ফজিলত নাই, কোনো গুনাহ করছে বেচারা, এই জন্য তাকে উপর থেকে জমিনে পাঠায় দেওয়া হয়েছে, ওরকমও কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে একটা টেকনোলজির ব্যাপার, এটাকে আপনি ইন গুড ফেইথ প্রফেশনালি ব্যবহার করছেন কিনা। দুনিয়াতে আমেরিকাতে দেখেন ইভিএম হাইলি ইউজড মেশিন, এবং আপনি অ্যাডভান্স ইলেকশন ভোট দেওয়া যায়। আপনি চাইলে যাদের বয়স বেশি, যাদের প্রতিবন্ধিতা আছে, আপনি এক্সকিউজ দেখায় ভোটের আগে 1-2 সপ্তাহ আগে আপনি গিয়ে ইলেকট্রনিক ভোট দিয়ে আসতে পারবেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইভিএম আমেরিকা ব্যবহার করছে, তাহলে কেন? ওরা কি টেকনোলজিতে আমাদের থেকে পিছনে? এখানে যে ইলেকট্রনিক ফ্রডের একটা ব্যাপার আছে, সেটা কি ওরা জানে না? জানে। তাহলে এটা গুড ফেইথে প্রফেশনালিও তারা ব্যবহার করছে। আবার উল্টাটা দেখেন, ইউরোপে কিন্তু ভেরি কনজারভেটিভ। ইংল্যান্ডে ধরুন আমি ভোট দিয়েছি কমনওয়েলথ সিটিজেন হিসাবে, স্টুডেন্টরা ভোট দিতে পারে। তো সেখানে আমরা দেখেছি যে আমরা কাগজে ভোট দিয়েছি, রেগুলার ব্যালটে, একদম ভেরি ওয়েল প্র্যাকটিসড। সব জায়গায় তারা ব্যালটের, তারা সেই ওল্ড ফ্যাশন প্র্যাকটিস থেকে ফিরে আসে নাই। তাহলে ওখানে কি ইলেকশন হচ্ছে? না, হচ্ছে। বিষয় হচ্ছে যে ইলেকশন ইনস্টিটিউশনটা আপনি আসলে কিভাবে অপারেট করছেন, যেটা আপনার আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম, যে নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে আপনি কতটুকু প্রফেশনালি সার্ভ করছেন তার উপর ডিপেন্ড করছে। বাংলাদেশে যেহেতু ইভিএম নিয়ে একটা কনফিডেন্স ক্রাইসিসের মধ্যে আমরা আছি, তাই ইলেকশন কমিশন আমার মনে হয় যে রাইটলি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সব দল যদি একমত না হয় এই ব্যাপারে, এটা শুধুমাত্র টেকনোলজিক্যাল বেনিফিটের কারণে এটা ব্যবহার করাটা ঠিক হবে না। ভারতের গত বছরের নির্বাচনে কিন্তু ইলেকট্রনিক প্রচুর ফ্রড হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে পরবর্তীতে কিন্তু বলা হয়েছে যে আপনার ইলেকট্রনিক ফ্রড দিয়ে প্রায় 100 আসনে ভোট এদিক সেদিক করা হয়েছে।
100 আসনে ভোট এদিক সেদিক করা মানে তো রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যেতে পারতো, ডিফারেন্ট হতে পারতো। সেই জায়গাতে আমার মনে হয় যে এটা সোফা রাইট ডিসিশন, কিন্তু সমস্যা অন্য জায়গায়। একটা ভালো নির্বাচন করবার জন্য আসলে করণীয় কি? নির্বাচন কমিশন এখনো কারোর সাথে সেই বিষয়ে কথা বলাই শুরু করে নাই। যারা মিটিং চেয়েছে তাদের সাথে তারা দেখা দিয়েছে, কিন্তু তাদের নিজেদের উদ্যোগে বুঝবার কোনো চেষ্টা আমরা এখন পর্যন্ত দেখলাম না। তারা দায়িত্ব নিয়েছে ধরেন প্রায় 8-10 মাস হয়ে গেছে, এর ভিতরে পলিটিক্যাল পার্টির সাথে বসা, স্টেক হোল্ডারদের সাথে বসা, বোঝার চেষ্টা করা যে নির্বাচনী প্রতিষ্ঠানটা যে ধসে গেছে এটার কনফিডেন্স কিভাবে আমরা রিগেইন করব। এরপরে দেখেন হাবিবুল আউয়াল নিজে জবানবন্দি দিল যে আমি গুনাহ করছি, আমার বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলেন। নুরুল হুদা তো বিশাল রচনা লিখছে যে কিভাবে এই গোয়েন্দা সংস্থা, ব্যুরোক্রেসি, হাসিনা মিলে, ইভেন সেও নাকি জানে নাই। সে বলছে সে এত ভালো একটা ফেরেশতার মতো মানুষ ছিল, সে নিজেও নাকি বুঝে নাই যে 106%, 120% ভোট পড়তে পারে, শুধু ভাগিনারে এমপি বানাইতে পারছে, শুধু ভাগিনারে এমপি বানাইতে পারছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে বাংলাদেশের নির্বাচনী আলোচনাটা, নির্বাচনের তারিখ, নির্বাচনের টাকা, কত টাকা হচ্ছে খরচ করতে পারবেন, ভোটার তালিকা হালনাগাদ করা আর ব্যালটের আলোচনার বাইরে একটা মোটা আলোচনা আছে। আমার যে 18 বছর বয়সী 12.5 কোটি মানুষ আছে, তারা আসলে ভোটার কিনা, তারা আসলে জানে কিনা কাকে ভোট দিতে হবে, কাকে দিতে হবে না। আমি গ্রামে গঞ্জে গেছি, ভোট নিয়ে কোনো আগ্রহ উদ্দীপনা ন্যূনতম দেখলাম না। আপনারা আপনাদের রিপোর্টারদেরকে জিজ্ঞেস করেন, গ্রামের বাজারগুলোতে ন্যূনতম ভোট নিয়ে কোনো আলোচনা নাই। অথচ সারাদিন আমরা আপনারা মিল্লা টকশোতে আলোচনা করতেছি, দেশে কোনো সমস্যাই নাই। একমাত্র সমস্যা হলো নির্বাচনের তারিখটা কেন ঘোষণা করে না। তারিখটা ঘোষণা করলে আপনিও শান্তি পাইতেন, আর কোনো টকশো করা লাগতো না, আমরাও সবাই শান্তি পাইতাম যে তারিখ ঘোষণা হয়ে গেছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে। এলাকার মানুষের ভিতরে নির্বাচনে ন্যূনতম আগ্রহ নাই। কেন নাই? 2টা কারণে নাই। একটা হচ্ছে গত 16 বছরের নির্বাচনী নাটক তারা দেখেছে। তারা সিম্পলি জানে যে নির্বাচন তাদের জীবনে কোনো ভাগ্য বদল করে নাই। আবার ইকুয়ালি গত 10 মাস থেকে আমাদের মতো রাজনৈতিক নেতাকর্মীদের খাইস্রত তারা দেখতেছে, দেখা বুঝতেছে যে আমরা যারা হাল সই, আমার তো হালই সইতে হইব, আমরা যারা বর্গা চাষি, আমার তো বর্গাই সইতে হইব, আমার যে জমি নদীর মধ্যে ভাঙ্গনে চলে গেছে, আমার তো ওই পারে বৈশা খালি ওই জমিটা দেখতে হইব, আমার ওই সকালবেলা ওইটা টং দোকানে চা বেচতে হইব, আমার ভ্যান গাড়ি চালাইতে হইব। কিচ্ছু যায় আসে না। আগের হেতারাও যা করছে, আর ভবিষ্যতেও আমরা যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হওয়ার খোয়াব দেখতেছি, চরিত্রগতভাবে তারা তো তাদের ভিতরে কোনো মিল দেখতেছে না। এই জন্য ভোট নিয়ে, নির্বাচন নিয়ে তৃণমূলে ন্যূনতম কোনো উচ্ছ্বাস নাই। নির্বাচন কমিশনারদের চ্যালেঞ্জ হচ্ছে এই উচ্ছ্বাসটা ফিরায় নিয়ে আসা। তাদেরকে এটা বোঝানোর দরকার যে আসলে আপনি ভোটার, আপনি কিভাবে ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন এবং সেক্ষেত্রে আপনার করণীয় কী। এই লেসনটা যদি না দেন, রাষ্ট্রের সাথে নাগরিকের যে একটা মানে দূরত্ব তৈরি হয়ে গেছে গত 16-17 বছরে, সেই দূরত্বটা না মেটাইতে পারলে শুধুমাত্র ব্যালটের আলোচনা করে, ফেস্টনের আলোচনা করে, লিফলেটের আলোচনা করে আপনি ভালো নির্বাচন করতে পারবেন না। অতএব নির্বাচন কমিশনারকে বুঝতে হবে যে আসলে আপনার করণীয় কী। এবং যেহেতু ওনারা সবাই আমলা ছিল, কেউ পলিটিক্স করে নাই, ওনারা রাজনীতির রও কিন্তু বোঝে না। বাংলাদেশে যারা গভর্ন করে, এদের একটা বড় ক্রাইসিস হচ্ছে তৃণমূলের সাথে তারা ডিসকানেক্টেড, অ্যাবসলিউটলি জানে না জনগণ কি বোঝে, কি চায়, তার দুঃখ দুর্দশা, ভোগান্তি, প্রত্যাশা, সেটাকে তারা দেখতে পায় না। এটাই হলো তাদের একটা গভর্নেন্সের প্রবলেম। তো নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হচ্ছে ওই সংকটটাকে বোঝা, অ্যাড্রেস করা, ভোটারকে নাগরিক আকারে রাষ্ট্রের সাথে কানেক্ট করা। ওইটা করতে না পারলে ভালো নির্বাচন হবে না। জি, সাইফুল হক, 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে এই যে ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে মানুষের আগ্রহের জায়গাটা, আপনিও কি তাই মনে করেন কিনা মানুষের আগ্রহের জায়গাটা? আর আরেকটি বিষয়টা আমরা রিপোর্ট করতে গিয়ে দেখি যে ভোট কেন্দ্রে আনার বিষয়ে যে বিষয়টি, এটি কি চ্যালেঞ্জ মনে করছেন কিনা? আচ্ছা, আমি কয়েকটা বিষয় একটু মানে কুইক মন্তব্য করি। প্রথম হচ্ছে যেটা বললেন ইভিএমের ব্যাপারে, আমার মনে হয়েছে ইভিএম পুরো প্রকল্পটা এটা যত না একটা ভোটকে মানে এটাকে একটা ডিজিটালাইজড করা, তার চেয়ে অনেক বেশি এটা একটা রাজনৈতিক প্রকল্পই মূলত আমি এটাকে এভাবে দেখে এসেছি, একটা রাজনৈতিক প্রকল্প। এবং ইভিএমের এবং ভোটকে এক ধরনের ম্যানিপুলেট করবার এক ধরনের দূরবর্তী চিন্তা থেকে এটা আমার মনে হয়েছে। এর আগেও আমি বিভিন্ন সময় এটা বলেছি। 2 হচ্ছে যে আরেকটা হলো একজন মানুষ উৎসাহ জুগিয়েছে মূলত আর্থিক কারণে, ব্যবসায়িক কারণে।
যা দাম তার চেয়ে দ্বিগুণ বা আড়াই গুণ দামে এই সমস্ত ইভিএম মেশিনগুলো এগুলোকে আমদানি করা হয়েছে, যেগুলো এখন শের বা মন্দরে বিক্রি করাও যাবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এটা হলো এই পরিস্থিতি। এটা একটা। আরেকটা যেটা বললেন গোটা নির্বাচনের ব্যাপারে আমি বলেছি যে এক ধরনের অ্যাপ্যাথি আছে। গোটা নির্বাচনী ব্যবস্থা কার্যত এটা তো ভেঙে পড়েছে, এটা ধসে পড়েছে, এবং নির্বাচনী ব্যবস্থার উপর একটা গণহতাশা, গণ অনাস্থা আছে। এবং এটা এ পর্যন্ত মানুষ তার যে জায়গা থেকে, বিশেষ করে গত 3টা জাতীয় নির্বাচনের নামে যার অধিকার নিয়ে যে তামাশা হয়েছে সে ব্যাপারে, এবং এটা মানুষকে যে চূড়ান্তভাবে হিউমিলিয়েট করা হয়েছে, অমর্যাদা করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মানুষ, আপনি নিশ্চয়ই একমত হবেন, আমাদের মানুষ ভোটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মনে করে। ভোটটা একটা ব্যক্তি মানুষের, তার অস্তিত্ব, তার মর্যাদা, তিনি যেন সার্বভৌম মানুষ, এবং তার যেটা স্বীকৃতি, তার যে একটা আইনগত ম্যানিফেস্টেশন, ভোটটা কিন্তু তার একটা বহিঃপ্রকাশ। ফলে ভোট দেওয়ার পরে তিনি খবর রাখেন না এমপি সাহেব কী করলেন বা মন্ত্রী সাহেব কী করলেন, কিন্তু ভোট দিতে না পারার যে অবমাননা বোধ, তার চূড়ান্ত যে হিউমিলিয়েশন, এটা কিন্তু মারাত্মক। তখন সে দেখে যে তাহলে তো আমি তো আর এই রাষ্ট্র সমাজের, আমি তো কোনো এন্টিটি না, তাহলে আমি তো কোনো স্বীকৃত, আমি যে মানুষ, আমি মর্যাদা সম্পন্ন, 5 বছর পর আগে প্রার্থীরা আমার কাছে আসতো, এখন তো সেটা দরকার নাই। এখন মাগার ভোটের আয়োজন করে, কিন্তু এখন আমার যাওয়ার দরকার নেই। এখন আমি লেপ মুড়ি দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকলেও আমার মার্কা জয়লাভ করবে, কোনো কিছু যায় আসে না, এরকম জায়গা নেওয়া হয়েছে। ফলে এই নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে গোটা এই ভোটের প্রতি মানুষের আগ্রহ, উৎসাহ, মনোযোগের জায়গাটা বাড়িয়ে তোলা এক। আর ভোটের ক্ষেত্রে আরেকটা যেটা বললাম, একদম অ্যাপাথি যেটা বললাম, নৈরাশ্য বলেন, একটা হতাশার জায়গাটা আছে। কারণ এ পর্যন্ত শুধুমাত্র ভোটের রাজনীতি যে আমাদেরকে খুব বড় কোনো পরিবর্তন করেনি, 54 বছরে এই অভিজ্ঞতাটা মানুষের আছে কম বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ হলো, হ্যাঁ, তারপরে ভোটটা তার জন্য দরকারটা কেন? দরকারটা হলো যে অ্যাটলিস্ট ভোটটা হলো সে যেটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবে, তার কারণ সে তো এমনি সে নানা দিক থেকে সমাজে গরিব মানুষ, তিনি অধিকার বঞ্চিত। ভোট না থাকলে গরিব কিন্তু আরও গরিব হয়, এবং সাধারণ মানুষ সে আরও কিন্তু তার অধিকার বলেন, মর্যাদা বলেন, সম্মান বলেন, এই জায়গায় থাকে না। বাড়ির আমি বলি যে কুকুর বিড়ালের সাথে যদি ভোটাধিকার না থাকে, তাহলে মানুষ হিসেবে তার কিন্তু ওই অর্থে, যদি আমি খুব ব্যঙ্গার্থে বলি, তার কিন্তু তেমন কোনো পার্থক্যের জায়গা থাকে না। ফলে ভোটটা তার কাছে অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা আমানত। এবং আরেকটা দরকার, হ্যাঁ, এখন আমরা কোন অর্থে আন্দোলনটা করেছি যে ভোটের এটার মধ্য দিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকারের চর্চা করতে পারবে, ডেমোক্রেটিক স্পেসের জায়গাটা বাড়ে, তার ভয়েসটা বাড়ে, এবং ভোট না থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রমজীবী, গরিব, সাধারণ মানুষ। কারণ এমনি সে ডিপ্রাইভ, তারপরে তার ন্যূনতম এই সমাজ তাকে যেটুকু অ্যাক্সেস দিয়েছিল সেটা তখন নিয়ে যাওয়া হয়। লাস্টটা কথা বলি, কিন্তু গোটা ব্যবস্থাটা এখনো পর্যন্ত টাকার খেলায় পর্যবসিত হয়েছে। এর আগা পাছা তলা, এর যদি মাথা থেকে পা পর্যন্ত যদি পরিবর্তন করা না যায়, এটাকে বললেন না, আমার ভাই বললেন না যে 25 লাখ থেকে যদি 50 লাখ টাকাও যদি বাড়ে, গোটা নির্বাচনটা 10 থেকে 15% মানুষের জন্য সীমাবদ্ধ। তার মানে 2জন বিত্তশালী, 2জন ব্যতিক্রম ছাড়া 2জন প্রভাবশালী অথবা 2 দুর্বৃত্তের মধ্যে কোনটাকে আপনি বেছে নেবেন। জায়গাটা এরকম জায়গায় চলে গিয়েছিল, সেই জায়গাটাকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন না। জনবান্ধব, মানুষের ঘনিষ্ঠ, জনগণের চিন্তা করে এই মানুষরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা, এটা যদি না হয় এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যাবে না। 2 টাকাওয়ালার ভাষায় আপনি 2 কোটি টাকার মধ্যে আপনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন, এটা নিশ্চয়ই লেভেল প্লেয়িং ফিল্ড না। আপনি 5-10 লাখ টাকা নিয়ে পুরো দায়িত্ব যদি নির্বাচন কমিশন গ্রহণ করে, এবং সত্যি সত্যি একজন শিক্ষক, একজন সমাজের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা, তিনি অংশ নিতে পারবেন কিনা। সুতরাং এই জায়গাটা যদি করতে না পারেন, তাহলে বাকি আলোচনাটা হবে এটা একান্তই একটা কিন্তু উপর্ষা আলোচনা আর কি। রুহিন হোসেন প্রিন্স, আলোচনা শেষ পর্যায়ে আমরা খুব অল্প অল্প করে জানতে চাইব। একটা বিষয় হচ্ছে যে বিচার, মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার হচ্ছে। এটা খুব মজার তথ্য আপনারা জেনেছেন যে সাবেক আইজিপি আব্দুল আল মামুন তিনি রাজ সাক্ষী হতে রাজি হয়েছেন। ফলে 3 আগস্ট এবং 4 আগস্ট তার বক্তব্য নেওয়া হবে। তাকে বিশেষ নিরাপত্তাও এখন দেয়া হচ্ছে।
যে এই আমি ওইটা যাওয়ার আগে খেলে একটা কথা বলি, যে আলোচনাটা একটু আমার সময় খুবই আমি কম, জি। একেবারে একই সাথে বলে দিচ্ছি। আসলে মানুষকে তার মর্যাদাহীন করার জায়গায় যাওয়া যাবে না। ভোটের মর্যাদা যদি ফিরিয়ে আনতে পারি, যে ভোট দিয়ে কিছু করা যায়, তাহলেই কেবল হবে। মামুন সাহেবের যেটা বললেন ওইটা তো আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা একটু আমাদের অতীতে কিন্তু বহু খারাপ অভিজ্ঞতা আছে এইসব রাজসাক্ষীর। সে জজ মিয়া থেকে শুরু করে বহু ঘটনা কিন্তু আমরা জানি। সুতরাং এইটা আমি অন্ততপক্ষে অপেক্ষা করতে চাই যে প্রকৃত ঘটনা কি এটাই। কিন্তু তারপরেও যদি এটা হয় যে প্রকৃতপক্ষে, যেহেতু উনি তো পুলিশের দায়িত্বে ছিলেন, তাই তো, অন্যতম প্রধান দায়িত্ব, তার মধ্য দিয়ে যদি সঠিক তথ্য বেরিয়ে আসে এবং এই তথ্যের মধ্য দিয়ে যে বিচারের কাজ আমাদের দ্রুততম সময়ে এটা দৃশ্যমান করা দরকার এবং প্রকৃত হত্যাকারীদের এবং তার নেপথ্যের নায়কদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা দরকার। তোনার প্রকৃত সাক্ষ্যের মধ্য দিয়ে যদি এটা বেরিয়ে আসে, সেটাই অগ্রগতি বলে আমার কাছে মনে হয়। কিন্তু ওই যে আমি বললাম যে ওই কথাগুলো আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো মনে রেখেই এই দিকে দৃষ্টি দেওয়াটা জরুরি বলে আমার মনে হয়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমন একটি সময়টা আলোচনা করছি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে, অর্থাৎ আমরা বাংলাদেশের গণমাধ্যমে করলে নানা ধরনের প্রশ্ন থাকতো, যখন আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টা আসে যে আসলে কোন ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে, কিভাবে মারতে হবে, এগুলো যখন আসে তখন কিন্তু আলোচনাটা একটু ভিন্ন দিকে চলে গেছে। আইনজীবী হিসেবে আপনার বক্তব্যটা জানতে চাই। তার আগে আমি একটু বলবো যে আপনার নিশ্চয়ই 86-এর নির্বাচনের কথা মনে আছে, 88-এর নির্বাচনের কথা মনে আছে। এই নির্বাচনগুলোর পরে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে অনীহা তৈরি হয়েছিল, আমরা কিন্তু 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব যে নির্বাচনটা করেছিলেন, আমরা কিন্তু সেই উৎসবটা দেখেছি যে ওই স্বৈর শাসকের পতনের পরে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে প্রচণ্ড আগ্রহ। এখন আমি বলবো যে আমি কিন্তু একজন প্রার্থী আগামী নির্বাচনে ইনশাল্লাহ, সেই হেতু আমি কিন্তু প্রচুর গ্রামে যাই, আজকেও গ্রাম থেকে এসেছি। আমি কিন্তু গ্রামের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে প্রচণ্ড আগ্রহ দেখছি। ফুয়াদ যেমন বললেন যে কোনো চিন্তাই নাই, আমি কিন্তু প্রচণ্ড আগ্রহ দেখছি। আমাকে যে যেভাবে দেখে কবে নির্বাচন হবে, বিশেষ করে গত 15 বছরে যারা ভোট দিতে পারে নাই, ভোটার হয়েছে নতুন, তাদের মধ্যে তো আরো আগ্রহ হয়েছে। কাজেই এই যে হতাশা এই ফ্যাসিবাদের পতনের পরে, মাফিয়াতন্ত্রের পতনের পরে নতুন করে তাদের মধ্যে কিন্তু ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো যে এই যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচনা হয়েছে, আলোচনার বিষয় তাই, কারণ রাজনৈতিক দল দমনের জন্যে, গণতন্ত্র দমনের জন্যে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করবার জন্যে যে সমস্ত অস্ত্র বিরোধী দলের উপরে মানে এই চালানো হয়েছে, এগুলো তো সারা বাংলাদেশ না, সারা বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়েছিল বা তাকিয়ে দেখেছে। কাজেই এটা তো স্বাভাবিক মনে করবার। কাজেই সেই দিক থেকে আমি মনে করি যে আব্দুল্লাহ মামুন যে এখন যে রাজসাক্ষী দিতে উনি আগ্রহ প্রকাশ করেছেন, রাজসাক্ষী হতে, আমি মনে করি এতে অনেক কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন ফুয়াদ, বিচারে কি প্রভাব পড়বে কিনা এই বিষয়টা জানতে চাই। না, আমার তো মনে হয় যে এই ধরনের বার্গেন করবার জন্য লিগ্যাল মেথড সারা দুনিয়াতেই আছে, এবং আপনার এটা যদি আপনি রাষ্ট্রপক্ষকে সাহায্য করেন এভিডেন্স দিয়ে এবং নিজের অভিজ্ঞতা বর্ণনা করার মধ্য দিয়ে, এবং এটা দিয়ে যদি আপনি আরো গ্রেটার, আরো উঁচু মাপের ক্রিমিনালদেরকে বিচারের মুখোমুখি করতে সাহায্য করেন, তখন রাষ্ট্র কিন্তু আপনাকে এটা রিওয়ার্ডও দেয়। মানে তার কি সাজা মওকুফ টুকুফ কোনো ব্যাপার আছে? একদম হয়তো মওকুফ হবে না, বাট এটা অনেক কমে আসবে। মানে ধরেন তার হয়তো মৃত্যুদণ্ড হইতে পারতো, তার হয়তো যাবজ্জীবন হইতে পারতো, সেটা হয়তো কমতে কমতে খুবই একটা নমিনাল জায়গাতে চলে আসবে, এবং তারা তো অলরেডি ধরেন জেলে আছে, এই জেলের বয়সগুলো এটা কাউন্ট করা হবে, এবং এটার একটা কম্প্রিহেন্সিভ মেথোডোলজি আছে সেন্টেন্সিং জায়গাতে, সেটা তারা করবে। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা এই সাবেক আইজির যে মানে উদ্যোগ, যেই সিদ্ধান্ত, এটাকে আমি ওয়েলকাম করি, কারণ রাষ্ট্র যে একটা ইনসাফ করতে চাচ্ছে, একটা ন্যায্য বিচার, সেটার এভিডেন্স প্রমাণ করতে অনেক উপকার হবে। জি, অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আমি মনে করি গত দুদিন বিবিসির যে রিপোর্ট, আর আপনি যেটা বললেন আমাদের সাবেক আইজি এবং তার যে রাজসাক্ষী হবার
তার যে আগ্রহ, এই দুটোকে আমাদের এখানে যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটার দায়িত্ব নির্দিষ্ট করবার ক্ষেত্রে আমি মনে করি এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা দুনিয়াব্যাপী, এটার তো এক ধরনের উদাহরণের জায়গাটা আছে। অনেক জিনিস আনফোল্ডেড হবে যেগুলো ধরেন অনেক কিছু হয়তো বা প্রমাণ করাটা সম্ভব না। তো বিবিসি রিপোর্ট যেমন বিশ্ববাসীর কাছে সত্যি সত্যি কীভাবে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে কীভাবে লেথাল উইপেন ব্যবহার করার জন্য কিভাবে বলা হয়েছে সেটাকে যেমন সন্দেহাতীতভাবে সেটাকে সামনে নিয়ে আসছে। আবার যদি এখন সাবেক আইজি তিনি যদি উপযুক্ত তথ্য প্রমাণগুলো তিনি যে হাজির করতে পারেন, এটা বিচারের কাজকে অনেক বেশি সহজতর করবে, অনেক বেশি কনভিন্সিং করবে। এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগটা অনেকখানি কমে যাবে। তবে তার নৈতিক জায়গাটা ছিল যে তিনি এটার জন্য তিনি তো আগেই তিনি এসব ভূমিকাটা পালন করতে পারতেন। তো সেটা জায়গায় কি দাঁড়াবে, এগুলোটা ইথিক্যাল মোরালও একটা পয়েন্ট আছে। সে পয়েন্টটা হয়তো আমরা ভবিষ্যতে নিশ্চয়ই কখনো এক সময় অসংখ্য ধন্যবাদ সাইফুল হক, অ্যাডভোকেট আহমেদ আজম খান, রহিন হোসেন প্রিন্স এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাকেও সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ এই অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।